নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়া অ্যাপের প্রত্যেকে স্বাগত এবং আপনার সাথে আছি আমি পর্ণদীপ। আরআরবি গ্রুপ ডি, এনটিপিসি সিবিটি 2 এবং কেপিএসআইকে উদ্দেশ্য করে আমরা যে 3000 প্লাস জিকে সিরিজ শুরু করেছি এবং এর মাধ্যমে আমি বলেছি যে 10,000 প্লাস জিকে আমরা আলোচনা করব। তো বেশিরভাগ কোশ্চেনই দেখবেন এখান থেকে ডিরেক্টলি চলে আসবে, অথবা এর যে কোশ্চেনের সাথে সাথে কোশ্চেন অ্যানালিসিস করছি আমরা তার মধ্যে থেকে চলে আসবে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তবেই কিন্তু ভিডিওর লাভ সম্পূর্ণ ওঠাতে পারবেন। চলুন দেখা যাক। তো প্রথমে যে কোশ্চেনটা রয়েছে দেখুন, হুইচ স্টেট ডাজ নট হ্যাভ এ বিধান পরিষদ বা লেজিসলেটিভ কাউন্সিল? কোন রাজ্যের বিধান পরিষদ নেই বা লেজিসলেটিভ কাউন্সিল? আপনারা জানেন স্টেট লেজিসলেচারকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে বিধান পরিষদ বা লেজিসলেটিভ কাউন্সিল, আর একটা হচ্ছে বিধানসভা বা যেটাকে আমরা বলি লেজিসলেটিভ অ্যাসেম্বলি। তো এই বিধান পরিষদ কোন কোন রাজ্যের আছে, কোন কোন রাজ্যের নেই, এটা কিন্তু আপনাদের জানতে হবে। তো কেরালার এর মধ্যে কিন্তু বিধান পরিষদ নেই, বাকিগুলোর আছে, তাহলে বুঝতে পারছেন। তো এখানে দেখুন টোটাল 6খানা রাজ্যের বর্তমানে বিধান পরিষদ আছে। কোন 6খানা রাজ্য? বিহার রয়েছে, মহারাষ্ট্র আছে, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তেলেঙ্গানা এবং উত্তরপ্রদেশ। এই 6টি রাজ্যের কিন্তু শুধুমাত্র বিধান পরিষদ রয়েছে। বাকি রাজ্যগুলোর কোনো রকম বিধান পরিষদ নেই, তাদের শুধুমাত্র একটি কক্ষ লেজিসলেটিভ অ্যাসেম্বলি। পরীক্ষায় কোশ্চেনটা একটু ঘুরিয়ে দিতে পারে, হয়তো এরকমভাবে বলতে পারে যে এর মধ্যে কোন রাজ্যের একটি মাত্র কক্ষ আছে বা দুটি মাত্র কক্ষ আছে, এই টাইপের কোশ্চেনও কিন্তু করতে পারে। তো এই 6টা যদি আপনারা মনে রাখতে পারেন তাহলে ওই টাইপের কোশ্চেনও কিন্তু আপনারা ট্যাকেল করতে পারবেন। বিহার, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ। এর আগে জম্মু এবং কাশ্মীর ছিল যখন রাজ্য ছিল, এখন জম্মু কাশ্মীর রাজ্য নেই। তো ওয়েস্ট বেঙ্গলের লেজিসলেটিভ কাউন্সিল তৈরি হওয়ার কথা হচ্ছিল, তো সেহেতু কিন্তু ওয়েস্ট বেঙ্গলের এক্সাম, যেমন ধরুন কেপিএসআই এর এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। নেক্সট দেখুন, এখানে স্টেট লেজিসলেচার সম্পর্কে আমরা একটু ডিটেলস আলোচনা করি। তো স্টেট লেজিসলেচার দুটো ভাগে ভাগ করা হয়, লেজিসলেটিভ কাউন্সিল আর একটা লেজিসলেটিভ অ্যাসেম্বলি। লেজিসলেটিভ কাউন্সিল কী কী? এটা কিন্তু পার্মানেন্ট বডি, এটাকে ডিজলিউশন করা যায় না, বা এটাকে বলতে পারেন ডিজলভ করা যায় না, বা এটার কোনো রকম শেষ করা যায় না। পার্মানেন্ট বডি, 1/3 মেম্বার্স রিটায়ার এভরি 2 ইয়ার্স, অর্থাৎ প্রতি 2 বছরে 1/3 মেম্বার রাজ্যসভার মতো কিন্তু রিটায়ার করে এখান থেকে। তাহলে এদের টেনিওর কত? 6 বছর। এক একজন মেম্বারের টেনিওর 2/1/3 মানে কত? 6 বছর। 6 বছর কিন্তু এক একজন করে থাকতে পারেন। আর কোয়ালিফিকেশান কী কী বলছে? সিটিজেন অফ ইন্ডিয়া হতে পারে, আর এখানে 30 ইয়ার্স অফ এজ, এটা ইম্পর্টেন্ট, বাকিগুলো না দেখলেও চলবে। বিধান পরিষদের রাজ্যসভার মতো 30 বছর বয়স হতে হবে। আর চেয়ারম্যান এবং ডেপুটি চেয়ারম্যান দেখুন, প্রিসাইডিং অফিসার ইলেক্ট হন নিজেদের মেম্বারদের মধ্যে থেকে, অর্থাৎ বিধান পরিষদের যে মেম্বার তাদের মধ্যে থেকেই কিন্তু নিযুক্ত হন। এটা কিন্তু এমন নয় যে রাজ্যসভার মতো উপরাষ্ট্রপতি এখানে প্রিসাইডিং অফিসার হবেন। তো এখানে বলছে রিমুভড বাই রেজলিউশন বাই এ মেজরিটি অফ এক্সিস্টিং মেম্বার্স ইন দ্য কাউন্সিল অ্যাট দ্য টাইম অফ পাসিং দ্য রেজলিউশন। তো ধরুন যখন সেই লেজিসলেটিভ অ্যাসেম্বলি বা লেজিসলেটিভ কাউন্সিলের যে প্রিসাইডিং অফিসার, যেটাকে লেজিসলেটিভ অ্যাসেম্বলির ক্ষেত্রে আমরা বলবো স্পিকার, তাকে বার করার বা সেখান থেকে বলতে পারেন রেজলিউশন পাস করতে হবে, রিমুভ করার ক্ষেত্রে রেজলিউশন পাস করতে হবে, এবং সেখানে কিন্তু মেজরিটি পার্সনের ভোট থাকতে হবে। লেজিসলেটিভ অ্যাসেম্বলিটা দেখে নিন, এলে দেওয়া রয়েছে 5 বছর টার্ম, ওটা কিন্তু 6 বছর ছিল, এটা 5 বছর টেনিওর থাকে। এখানে 5 বছর থাকে, কিন্তু এরা কিন্তু পার্মানেন্ট নয়, যখন তখন কিন্তু এদেরকে একেবারে বার করে দেওয়া যেতে পারে, রিমুভ করা হতে পারে বা ডিজলভ করা হতে পারে। কোয়ালিফিকেশান কি? এখানে কিন্তু মনে রাখবেন 25 বছর বয়স হতে হবে। আগেরটা 30 বছর বয়স, লেজিসলেটিভ অ্যাসেম্বলি 25 বছর বয়স হলে আপনি ভোটে দাঁড়াতে পারবেন, লেজিসলেটিভ কাউন্সিল আপনার 30 বছর বয়স হলেই ভোটে দাঁড়াতে পারবেন। এখানে বলছে অ্যাটলিস্ট টুয়াইস এ ইয়ার, ইন্টারভেল নট মোর দ্যান 6 মান্থ। তো এখানে সেশন কিন্তু প্রতি বছরে অন্তত 2বার তো করতেই হবে, আর এখানে কিন্তু যে ইন্টারভেল, মাঝের যে গ্যাপ, সেটা 6 মাসের বেশি কিন্তু হতে পারে না। এই তথ্যগুলো মনে রাখবেন, পরীক্ষা এখান থেকে কোশ্চেন আসে। নেক্সট বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট রিলেটেড টু সেন্টার স্টেট রিলেশন ইন ইন্ডিয়া? তো এর মধ্যে কোনটা সেন্টার স্টেট রিলেশনের এক্সাম্পল নয়? কোন কমিশন? তো কোঠারি কমিশন, এটা কিন্তু সেন্টার স্টেট রিলেশনের এক্সাম্পল নয়। বাকি 3টে পুচ্চি কমিশন, রাজামানার কমিশন এবং কমিটি এবং সরকারি কমিশন, এগুলো সেন্টার স্টেট রিলেশনের জন্য তৈরি করা হয়েছিল। তো কোঠারি কমিশন এটা এডুকেশন সিস্টেমের জন্য তৈরি করা হয়েছিল। তো আমরা ডিটেলসে দেখুন, এখানে কোঠারি কমিশন রয়েছে 1964 থেকে 1966, এখানে বলা রয়েছে দেখুন ন্যাশনাল ডেভেলপমেন্ট রিপোর্ট, এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট রিপোর্ট, এটাকে বলা হয় ইএনডি রিপোর্টও বলা হয়, এন্ড রিপোর্টও বলা হয়। তো কোঠারি কমিশন তাহলে এডুকেশন রিলেটেড। এখানে পুচ্চি কমিশন সম্পর্কে বলা রয়েছে, দেখবেন এই যে পুচ্চি কমিশন, রাজামান্নার কমিশন, এই যে রয়েছে সরকারি কমিশন, এটাকে কিন্তু ক্রোনোলজি অনুযায়ী সাজাতে অনেক সময় বলা হয়। পরীক্ষার সময় বলা হয় পুচ্চি কমিশন, রাজামান্নার কমিশন এবং সরকারি কমিশন, এটাকে পরপর সাজান, কোনটা আগে হয়েছিল কোনটা পরে হয়েছিল। তো এগুলো মনে রাখবেন। তাহলে পুচ্চি,
কত সালে? দেখুন এপ্রিল 2007 সালে কিন্তু ফরমেশন হয় এই যে পুচ্চি কমিশনের, আর এর রিপোর্ট প্রকাশ হয় কত সালে? 2010 সালে। আর এগুলো তো প্রত্যেকটাই জানছে আমরা সেন্টার স্টেট রিলেটেড কমিশন। নেক্সট এখানে সরকারিয়া কমিশন, এটা কিন্তু 1983 সালে এটা এর ফরমেশন হয়, আর 1987 সালে রিপোর্ট পেশ করা হয়। তো এখানে কি কি রিকমেন্ডেশন দেওয়া দেখুন, অ্যাডভোকেসি অফ স্ট্রং সেন্টারের কথা বলা হয়, এস্টাবলিশমেন্ট অফ ইন্টারস্টেট কাউন্সিল তৈরি করার কথা বলা হয়। ইন্টারস্টেট কাউন্সিল কার রিকমেন্ডেশন হয়? ইন্টারস্টেট কাউন্সিল কিন্তু আপনাদের এম লক্ষ্মীকান্তের পলিটি বইতে পেয়ে যাবেন, সেটা কিন্তু এই সরকারিয়া কমিশনের রিকমেন্ডেশন হয়। ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল এনডিসি, এটাও কিন্তু আমাদের রয়েছে। জোনাল কাউন্সিল, এগুলো কিন্তু প্রত্যেকটা সরকারিয়া কমিশনের রিকমেন্ডেশনে হয়। তাহলে কেয়ারফুল ইউজ অফ প্রেসিডেন্ট রুল ইন স্টেটস, এখানে দেখুন এই যে সরকারিয়া কমিশন দেখলেন, পুচ্চি কমিশন দেখলেন, কোঠারি কমিশন দেখলেন, এবারে দেখে নিন ক্রোনোলজি অনুযায়ী। দেখুন এখানে কমিশনগুলো দেওয়া রয়েছে। রাজা মান্নার কমিশন 1969 সাল, সরকারি কমিশনের রিপোর্ট 1983 সালে পেশ করা হয়, কিন্তু এটা 1988 সালে কিন্তু এই রিপোর্টটা পাবলিশ করা হয়। অ্যাকচুয়ালি তৈরি করা হয় 1983 সালে, ফরমেশন করা হয় 1983 এবং এই রিপোর্ট পাবলিশ করা হয় 1988। পুচ্চি কমিশন 2007 সালে তৈরি করা হয় এবং এটা কিন্তু 2010 সালে রিপোর্ট পাবলিশ করে। তাহলে 1 নম্বরে রয়েছে কে? 1 নম্বরে রয়েছে রাজা মান্নার কমিশন, 2 নম্বরে রয়েছে কে? সরকারিয়া কমিশন, 3 নম্বরে পুচ্চি কমিশন। সাধারণত এই প্রথম যেটা দেখতে পাচ্ছেন শীতাল ভাত কমিটি, এটা কিন্তু সাধারণত পরীক্ষায় জিজ্ঞাসা করা হয় না, তো সেহেতু আমি আর বললাম না, তবু এখানে যেহেতু রয়েছে আপনারা মনে রাখতে পারেন। নেক্সট দেখুন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ক্লাসিফাইড আন্ডার কিংডম অ্যানিমিলিয়া, এর মধ্যে কোনটা অ্যানিমিলিয়ার আন্ডারে পড়ে? তো আমি বলেছি একটা ডিটেল ভিডিও আনবো, ইভেন আমার চ্যানেলে কিন্তু একটা ডিটেল ভিডিও রয়েছে এই যে প্ল্যান্ট ক্লাসিফিকেশন বা কিংডম সম্পর্কে, তারপর অ্যানিম্যাল ক্লাসিফিকেশন, এগুলো সম্পর্কে একটা ভিডিও তৈরি করে দেওয়া রয়েছে। আপনারা সার্চ করবেন, যে ক্লাসিফিকেশন পড়তে চান বাই এগিয়ে চলে সার্চ করুন, ওখানে পেয়ে যাবেন। তো কারেক্ট আনসার মেটাজোয়া হবে। আমি একটা ডিটেলড ভিডিও এই নিয়ে আনবো। নেক্সট, হু রোড দ্য গ্রেট লিটারারি ওয়ার্ক মৃচ্ছকটিকা, কে মৃচ্ছকটিকা এই যে গ্রন্থটা লেখেন? কারেক্ট আনসার শূদ্রক। শূদ্রকের মৃচ্ছকটিকা বা মৃচ্ছকটিক নাম শুনেছেন আপনারা, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো এখানে আরও কিছু ইম্পর্টেন্ট বুকস অ্যান্ড অথর রয়েছে। দেখুন এখানে কী কী রয়েছে, অষ্টাধ্যায়ী পাণিনির লেখা ইম্পর্টেন্ট, মহাভাষ্য পতঞ্জলির লেখা ইম্পর্টেন্ট, নাগানন্দ হর্ষবর্ধনের, তারপরে কি রয়েছে মৃচ্ছকটিক, এই যে দেখুন শূদ্রক, আচ্ছা মৃচ্ছকটিক শূদ্রক, আচ্ছা ঠিকই আছে, মৃচ্ছকটিক শূদ্রক, গীতা গোবিন্দ জয়দেব গতদিনে আলোচনা করেছি, নবরত্ন বীর সেন, মুদ্রা রাক্ষস বিশাখ দত্ত, রাস্তরঙ্গিনী কলহন কাশ্মীর রাজ্যের ইতিহাস বর্ণিত রয়েছে, এটা কিন্তু এসএসসির ফেভারিট কোশ্চেন, কথাচরিত সাগর সোমদেব, তারপরে কামাসূত্র ভৎসান্ন ইম্পর্টেন্ট, এছাড়াও রয়েছে এখানে দেখুন বুদ্ধচরিত ইম্পর্টেন্ট, অশ্বঘোষ রয়েছে, আর কালিদাসগুলো ইম্পর্টেন্ট, অভিজ্ঞান শকুন্তলাম রয়েছে এখানে, বিক্রমবাসী রয়েছে এটা কালিদাস, রঘুবংশম রয়েছে কালিদাস, অমরকোষ রয়েছে, এগুলো কিন্তু মনে রাখতে হবে। মোটামুটি এই যে নামগুলো যেগুলো বলে দিলাম, টিক মেরে দিলাম, এগুলো আপনাদের মনে রাখতে হবে। নেক্সট দেখুন, হোয়ার আর দ্য হেডকোয়ার্টার্স অফ দ্য ওসিইডি ইজ লোকেটেড। তো প্রথমেই জানুন ওসিইডি এর ফুল ফর্ম কি। ওসিইডির ফুল ফর্ম হচ্ছে অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট, ওসিইডি। তো এই ওসিইডির হেডকোয়ার্টার কিন্তু প্যারিসে রয়েছে। আরেকবার রিপিট করছি, ওসিইডির হেডকোয়ার্টার রয়েছে প্যারিসে, প্যারিস ফ্রান্সে আছে, আর এর ফুল ফর্ম হচ্ছে ওসিইডির ফুল ফর্ম জিজ্ঞাসা করা হয় অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট, ওসিইডি। নেক্সট, দ্য সাথী প্রজেক্ট ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ অফ দ্য ফলোয়িং ফিল্ড। তো সাথী প্রজেক্ট কোন ফিল্ডের সাথে যুক্ত? কারেক্ট আনসার এখানে এডুকেশন দেখতে পাচ্ছেন। তো সাথীর ফুল ফর্ম কি? সাথীর ফুল ফর্ম হচ্ছে সাস্টেনেবল অ্যাকশন ফর ট্রান্সফর্মিং হিউম্যান ক্যাপিটাল। রিপিট করছি, SATH এর ফুল ফর্ম হচ্ছে সাস্টেনেবল অ্যাকশন ফর ট্রান্সফর্মিং হিউম্যান ক্যাপিটাল। আর ইতে ক্যাপিটাল ই দেখতে পাচ্ছেন, এখানে একটু লক্ষ্য রাখবেন, ক্যাপিটাল ই রয়েছে, স্মল ই নেই এখানে। এখানে ক্যাপিটাল ই, তার অর্থ এখানে এডুকেশন। এখানে যদি স্মল ই থাকতো তাহলে বুঝতেন এটা ইলেকট্রনিক বোঝাতো, স্মল ই থাকলে ইলেকট্রনিক, আর ক্যাপিটাল ই থাকলে এটা এডুকেশনকে বোঝায়। তো এডুকেশন রিলেটেড। আর এটা কার দ্বারা প্রকাশ করা হয়? নীতি আয়োগ। নীতি আয়োগের চেয়ারপারসনকে বর্তমানে আমাদের যে প্রাইম মিনিস্টার, তিনিই কিন্তু নীতি আয়োগের চেয়ারপারসন। পরবর্তীকালে নীতি আয়োগের চেয়ারপারসন তখন যিনি প্রাইম মিনিস্টার থাকবেন তিনি কিন্তু নীতি আয়োগের চেয়ারপারসন। বর্তমানে ভাইস চেয়ারপারসনকে রাজীব কুমার, সিইওকে অমিতাভ কান্ত। কত সালে প্রতিষ্ঠা হয়? 2015 সালের 1 জানুয়ারি। এই তথ্যগুলো কিন্তু মনে রাখতে হবে। আর নীতি আয়োগ কাকে রিপ্লেস করেছে? প্ল্যানিং কমিশনকে। প্ল্যানিং কমিশনকে কিন্তু নীতি আয়োগ রিপ্লেস করেছে। এর আগে প্ল্যানিং কমিশনের চেয়ারপারসনকে, প্ল্যানিং কমিশনের চেয়ারপারসনে কিন্তু তখনকার প্রাইম মিনিস্টার ছিলেন। এগুলো মনে রাখবেন। না, নীতি আয়োগ কিন্তু একটা থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে কাজ করে। তবে মনে রাখবেন প্ল্যানিং কমিশনের সাথে নীতি আয়োগের সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে প্ল্যানিং কমিশনের যে কোনো যে প্রজেক্ট
যে কোনো পলিসি তাদের ইমপ্লিমেন্ট করার পাওয়ার থাকতো, কিন্তু নীতি আয়োগ শুধুমাত্র সাজেস্টিভ একটা কমিশন বলতে পারেন, সাজেস্টিভ থিঙ্ক ট্যাঙ্ক বলতে সাধারণত পলিসি ইমপ্লিমেন্ট করার পাওয়ার নেই নীতি আয়োগের হাতে, শুধুমাত্র সাজেশন দেওয়ার, রিকমেন্ডেশন দেওয়ার কিন্তু পাওয়ার রয়েছে নীতি আয়োগের হাতে। এটা মনে রাখবেন, প্ল্যানিং কমিশনের সাথে মেজর একটা ডিফারেন্স। নেক্সট দেখুন, ইন্ডিয়া সায়েন্টিফিক মিশন টু অবজার্ভ অ্যান্ড স্টাডি দ্য সোলার করোনা ইজ কল্ড। তো ইন্ডিয়ার যে সায়েন্টিফিক মিশন রিসেন্টলি লঞ্চ করা হবে বলা হয়েছিল, তো সেই মিশনের নাম কি, যেটা সূর্যের করোনাকে উদ্দেশ্য করে ছাড়া হবে? কারেক্ট অ্যান্সার হবে আদিত্য এলন। খুব চলছিল নিউজে, আপাতত একটু স্থিমিত হয়ে পড়েছে নিউজে, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু যখন তখন জিজ্ঞাসা করা হতে পারে। তো যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ইম্পর্টেন্ট নয় সেগুলো কিন্তু আমি আনছি না, শুধুমাত্র যেগুলো ইম্পর্টেন্ট পরবর্তীকালে স্ট্যাটিক জিকে হয়ে গেছে সেগুলো আনছে। নেক্সট বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান অ্যাবায়োটিক কম্পোনেন্ট। এর মধ্যে কোনটি অ্যাবায়োটিক কম্পোনেন্ট নয়? অ্যাবায়োটিক কম্পোনেন্ট মানে কি? নন লিভিং থিং। আর বায়োটিক কম্পোনেন্ট লিভিং থিং বা যারা বেঁচে রয়েছে, এরকম লিভিং থিং হচ্ছে বায়োটিক, অ্যাবায়োটিক হচ্ছে নন লিভিং থিং। তো গ্রিন প্ল্যান্ট তো অ্যাবায়োটিক কম্পোনেন্ট নয়, কারণ গ্রিন প্ল্যান্ট একটা লিভিং থিং। তো কী কী পড়ে যাচ্ছে বায়োটিকের মধ্যে, কী কী অ্যাবায়োটিকের মধ্যে পড়ে যাচ্ছে এখানে লিস্টে দেখে নিন। বায়োটিকের মধ্যে পড়ছে প্ল্যান্ট, প্রোটিস্ট, ফাঙ্গাস, ব্যাকটেরিয়া, সমস্ত ধরনের অ্যানিমাল, জীবিত অ্যানিমাল, এরা কিন্তু বায়োটিকের মধ্যে পড়ে যাচ্ছে। অ্যাবায়োটিকের মধ্যে পড়ে ওয়াটার, সয়েল, লাইট, মিনারেল, এয়ার, এগুলো কিন্তু অ্যাবায়োটিকের মধ্যে পড়ে। রিপিট করছি, বায়োটিক মানে লিভিং থিংস, অ্যাবায়োটিক মানে নন লিভিং থিংস। 21 নম্বর কোশ্চেন বলছে, ইন্ডিয়াস লংগেস্ট রোড কাম রেল ব্রিজ কানেক্টিং আসাম অ্যান্ড অরুণাচল প্রদেশ ইজ কল্ড দ্য। তো ভারতের সবচেয়ে দীর্ঘতম রোড প্লাস রেল ব্রিজ, সেটা রোড ব্রিজও আবার রেল ব্রিজও, যেটা আসাম এবং অরুণাচল প্রদেশকে কানেক্ট করছে, তার নাম কি? কারেক্ট অ্যান্সার হবে বগিবিল ব্রিজ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি স্ট্যাটিক জিকে এটা। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান অ্যানসিয়েন্ট বুদ্ধিস্ট টেক্সট। তো আপনারা প্রত্যেকেই জানেন অভিধর্ম, কোষা, অভিধর্ম, এগুলো কিন্তু বুদ্ধিস্ট টেক্সটের মধ্যে পড়ে। তো এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা আপনারা বুদ্ধ ধর্ম বা যখন জৈন ধর্ম এগুলো সম্পর্কে ডিটেলসে পড়বেন তখন কিন্তু পেয়ে যাবেন। এই নিয়ে আমার ডিটেলসে ভিডিও বানানো রয়েছে, আপনারা যা সার্চ করবেন জৈন অর বুদ্ধিস্ট রিলিজিয়ান, আপনারা কিন্তু পেয়ে যাবেন। শেষে একটা এগিয়ে চলো যোগ করে দেবেন সার্চ করার সময়। নেক্সট এখানে বলছে, হুইচ এমিনেন্ট পার্সন ইজ অ্যাসোসিয়েটেড উইথ বরদৌলি। এটা কিন্তু সম্ভবত কনস্টেবলের এক্সামে, এর আগের বছরে, এবছরে নয় তার আগের বছরের কনস্টেবলের এক্সামে সম্ভবত এসেছিলো, ওয়েস্ট বেঙ্গল পুলিশের সামথিং একটা এক্সামে এসেছিলো। কোন ব্যক্তি বরদৌলি সত্যাগ্রহের সাথে যুক্ত? কারেক্ট অ্যান্সার সর্দার বল্লভভাই প্যাটেল। তো মডার্ন হিস্ট্রি একটি কোশ্চেন। তো বরদৌলি সত্যাগ্রহ কত সালে হয়? 1928 সালে। এখানে তথ্য বলছে কি, অর্গানাইজ বাই বল্লভভাই প্যাটেল অ্যাট বরদৌলি। গুজরাটের বরদৌলিতে কিন্তু সর্দার বল্লভভাই প্যাটেলের দ্বারা অর্গানাইজ করা হয়েছিল। 30% ইনক্রিজ ওভার দ্য এক্সিস্টেন্ট ল্যান্ড রেভিনিউ, অর্থাৎ ল্যান্ড রেভিনিউ এখানে 30% ইনক্রিজ করা হয়েছিল, তার প্রতিবাদে কিন্তু এটা করা হয়েছিল। এখানে বলা হচ্ছে, দ্য ফার্মার্স রিফিউজ টু পে দ্য এনহ্যান্সড রেন্ট, অর্থাৎ ফার্মাররা বা চাষিরা এই যে 30% বৃদ্ধি করা হয়েছিল, এই বৃদ্ধিটাকে কিন্তু তারা প্রতিবাদ জানায় এবং এর বিরুদ্ধে এই বরদৌলি সত্যাগ্রহ গঠিত হয় এবং এখানে সর্দার বল্লভভাই প্যাটেল নেতৃত্ব দিয়েছিলেন। এখানে বলছে, সেভারাল ইলেক্টেড মেম্বার্স অফ দ্য মুম্বাই লেজিসলেচার অ্যান্ড মিউনিসিপ্যালিটিস ইন দ্য প্রভিন্স রিজাইন। এখানে অনেক ইলেক্টেড মেম্বার যারা ইলেক্ট হয়েছিলেন তারা কিন্তু এখানে রিজাইন করেন বোম্বে লেজিসলেচার থেকে। এখানে আরও তথ্য বলছে দেখুন, দ্য বোম্বাই গভর্নমেন্ট ডিক্লেয়ার্ড ইটস ইন্টেনশনস টু ক্রাশ দ্য মুভমেন্ট বাট ইট compelled the Bombay government to reduce an unfair revenue increase and resulted in the reduction of ল্যান্ড রেভিনিউ টু 6.3। তো এখানে এই বোম্বাই গভর্নমেন্ট এখানে বলেছিল এটা শেষ করে দেওয়া হবে। তো এই সমস্ত তথ্য দেওয়া রয়েছে। বরদৌলি সত্যাগ্রহ কিন্তু ইম্পর্টেন্ট, ডিরেক্টলি কোশ্চেন চলে আসে, বরদৌলি সত্যাগ্রহ কত সালে হয়, এর সাথে কে যুক্ত ছিলেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইভেন ডব্লিউবিসিএস প্রিলিমিনারিতেও কিন্তু প্রিভিয়াস ইয়ার্সে এসছে। হু ফাউন্ডেড দ্য স্লেভ ডাইনেস্টি। স্লেভ ডাইনেস্টি বা দাস বংশ কে প্রতিষ্ঠা করেন? কারেক্ট অ্যান্সার কুতুবউদ্দিন আইবক। আপনারা প্রত্যেকেই জানেন। তো আমরা একটু তথ্য জেনে নিই। দেখুন, লিস্ট অফ স্লেভ ডাইনেস্টি রুলারগুলো দেখে নিন। কুতুবউদ্দিন আইবক 1206 থেকে 1210। অ্যাকচুয়ালি স্লেভ ডাইনেস্টি 1206 থেকে 1290 সাল পর্যন্ত ছিল। তার মধ্যে কারা কারা ছিলেন? কুতুবউদ্দিন আইবক ইম্পর্টেন্ট, আরাম শাহ ইম্পর্টেন্ট নয়, ইলতুৎমিশ ইম্পর্টেন্ট, তারপরে রাজিয়া ইম্পর্টেন্ট, নাসিরউদ্দিন মোহাম্মদ মোটামুটি ইম্পর্টেন্ট, গিয়াসউদ্দিন বলবন ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু মোটামুটি ইম্পর্টেন্ট। আর ইন্ট্রোডাকশন অফ দিল্লি সুলতানেট, এটা কিন্তু দিল্লি সুলতানেটের ইন্ট্রোডাকশন দিতে গেলে কিন্তু 1206 থেকে 1526 পর্যন্ত, এটা কিন্তু দিল্লি সুলতানের আন্ডারে পড়ে। পরীক্ষায় কিন্তু এরকম কোশ্চেন আসে যে এর মধ্যে কে দিল্লি সুলতানেটের অংশ ছিলেন না। তো অ্যাকচুয়ালি মনে রাখবেন, মুঘল বংশ, মুঘল কিন্তু দিল্লি সুলতানেটের অংশ ছিল না। তো দিল্লি সুলতানেট 1206 থেকে 1526 পর্যন্ত, তার মধ্যে স্লেভ ডাইনেস্টি একটা ছিল,
1206 থেকে 1290 দুটো খলজি ডাইনেস্টি ছিল আর 3টে তুগলক ডাইনেস্টি ছিল। তো এগুলো কিন্তু দিল্লি সুলতানেটের আন্ডারে পড়ে, কিন্তু মুঘল ডাইনেস্টি দিল্লি সুলতানেটের আন্ডারে পড়ে না। তো এই ছিল আজকে আমাদের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন। তো নেক্সট ডে আমরা আরও কিছু কোশ্চেন দেখবো। এই সামনে কিছুদিন একটু কোশ্চেনের পরিমাণটা কম আপনারা পাবেন, মোটামুটি 10 থেকে 15টা। আজকে মোটামুটি 15টার কাছাকাছি কোশ্চেন আমরা ডিসকাস করলাম। নেক্সট ডে এরকম, তবে কোশ্চেন কম পেলেও আপনারা কিন্তু ডেটা কম পাবেন না। যেমন ধরুন এক একটা কোশ্চেনের সাথে কতগুলো করে ডেটা দেখছি দেখুন, 3000 বলেছি এখানে। দেখবেন আপনারা যখন এই সিরিজটা কমপ্লিট করবেন তখন আপনাদের হাতে বা আপনাদের স্টকে 10,000 প্লাস জিকে থাকবে। তো ভিডিওটা শেয়ার করুন, যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকেও কিন্তু প্রেস করতে ভুলবেন না। চলুন আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ।